এত আলগা ঢং করতে হবে না রে বান্দির মেয়ে। মাই সিসকিস আর বিগার দ্যান ইয়োর্স। কপাল গোছালো মাহি, হতবুদ্ধির ন্যায় দৃষ্টি করল সরু। এতক্ষণে নিজেকে আড়াল করবার ব্যস্ত প্রচেষ্টায় সামান্য বিরতি টেনে কণ্ঠে একরাশ স্নিগ্ধতা ঢেলে মিনমিনিয়ে শুধালো, সিসকিস কি? মুহূর্তে সুদর্শনের রিং পড়ুয়া বাদামি অধৈর্য বলে দৃশ্যমান হলো এক চিলতে রহস্যময় বাঁকা হাসির রেশ। গৌরবর্ণ মুখখানায় নামল একাকার সম দুষ্টু ভাব। সে আলগোছে হাত সরালো সপ্তদশীর বাঁকানো কোমর হতে। তখনই মেয়েটার দোদুল্যমান ক্ষুদ্র বদনখানি ফের ডুবল পানির গভীরে। নাকানি চুবানি চলমান, তার সুশ্রী মুখাব্যয় রং ধরেছে লাল। নড়বড়ে উঁচু হাত দুটোয় হঠাৎ টান পড়ল মাহির। দুটো শক্তপোক্ত হাতের জোরে সে আবারও উঁচু হলো। হাঁপাতে হাঁপাতে কিছু বুঝে উঠবে তার আগেই বলিষ্ঠ পুরুষের রুক্ষ হাত দুটো আচানক আঁকড়ে ধরল সপ্তদশীর কোমল বাঁকানো কোমর। পরমুহূর্তেই মেয়েটাকে উঁচিয়ে তুলে বসালো পুলের পাড়ে। সম্পূর্ণ ঘটনাটুকু ঘটে গেল মাহির হতবম্বতায়। ন্যানোসেকেন্ডের বিরতিতে তার চোখ দুটো বুজে আসেনি একবারও। মেয়েটা হাঁপাচ্ছে, মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডার ন্যায় কাঁপছে সে। এরই মধ্যে সম্মুখ থেকে ভেসে এলো চুটকির শব্দ। সহসা নজর তুলল মাহি। চোখাচোখি হলো রুডমানবের বাদামি চোখ জোড়ার সনে। মানব স্থির, ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে ভরাট কণ্ঠে শুধালো, ইউ ওয়ানা নো হোয়াট ইজ সিসকিস, রাইট? দেন জাস্ট পয়েন্ট ইউর আইস অন মি। হতবুদ্ধির ন্যায় সহসা দৃষ্টি অনড় করল মাহি। উদর সমান পানিতে কদম পেছাচ্ছে মুগ্ধ। তার তীক্ষ্ণ দৃষ্টি মেয়েটাতে নিবদ্ধ। মাহি দৃষ্টি সংকুচিত করল এবার। লোকটা ঠিক কি করতে চাইছে? তার এহেন ভাবনার মাঝেই পুলের মাঝখানে এসে হুট করে পা থামালো সুদর্শন। বলিষ্ঠ হাত দুটো দুই ধারের পানির উপর ছড়িয়ে রেখে আচানক টান টান করল নিজের পেটানো প্রশস্ত বক্ষ। দুষ্টু ভঙ্গিতে চোখ টিপে দাঁত ছোঁয়ায় অধর কোণে। অতঃপর নিজের শক্ত মাংসল উপত্যকা দুটো দক্ষ শারীরিক কৌশলে সংকোচন প্রসারণে মত্ত হল অসভ্য মাফিয়া বিস্ট। বুকের দুই পাশের পেশিতে তরঙ্গ ছড়িয়ে হাত দুটো উঠিয়ে আনলো মাথার পেছনে। তৎক্ষণাৎ পেটানো উদরখানা টান টান হলো মানবের। তা দেখে হতবম্ব মাহি। লজ্জায় রাঙা হলো তার পেলব মুখখানা। মুগ্ধ শ্লেষাত্মক হাসল এই পর্যায়ে। মেয়েটাকে আরেকটু লজ্জায় ফেলতে তখনই হাত ছোঁয়ালো নিজ বক্ষে। সেথায় খানিকক্ষণ আবেদনী কায়দায় আঙুল ছুঁয়ে শ্লেষাত্মক ভঙ্গিতে বলে উঠল, যাদের নড়চড় দেখে আপাতত তোর পেটে প্রজাপতি উঠছে তাদেরকেই রাশিয়ান ওয়ার্ডে সিসকিস বলে। ডু ইউ গেট দ্যাট বান্দির মেয়ে? নাকি কাছে এসে তোকে ছুঁয়ে বোঝাবো? সহসা আগুন ল্যাপটালো সপ্তদশীর মুখাব্যয়। লোকটার তখনকার অপমানসূচক বাক্যটুকু মনে পড়তেই হাত দুটো হলো মুষ্টিবদ্ধ। লজ্জায় রঙিন হওয়া গাল দুটো খানিক নাড়িয়ে চাড়িয়ে মেয়েটা কেমন ঝাঝালো কণ্ঠে বলে ওঠে, অসভ্য, বেয়াদব, নির্লজ্জ বেহায়া লোক, আপনাকে তো কি করবি বান্দির মেয়ে? দৃষ্টিতে তাচ্ছিল্যের ছাপ ফুটেছে মুগ্ধর। ঠোঁটের কোণে শ্লেষাত্মক হাসি। মাহি কেমন ফোঁসফোঁস করছে সাপের ন্যায়। দুই হাতে নিজেকে আড়াল করতে বেজায় মত্ত মানবী। রাগে লজ্জায় থরথর করে কাঁপছে তার বদন। মেয়েটা উঠে দাঁড়াতে উদ্যত হলো। ঠিক তখনই মুগ্ধ কেমন গমগমে গলায় শুধালো, কোথায় যাচ্ছিস? থামল না মাহি। যুবথুবু বদনখানি নিয়ে কোনো মতে উঠে দাঁড়ানোর প্রচেষ্টা চলমান তার। যুবকের অমন বাক্য কর্ণাধারে পৌঁছাতেই রাগ বাড়ল মেয়েটার। নাকের পাটা ফুলিয়ে তখনই দাঁত খিচে আওড়ালো, মরতে। অলক্ষ্যে ঠোঁট কামড়ে হাসল মুগ্ধ। তবে সেই হাসির স্থায়িত্ব খুব বেশিক্ষণ রইল না। ন্যানোসেকেন্ডের বিরতিতে হাসিটুকু মিলিয়ে গেল হাওয়ায়।
পরক্ষণে কপট ভাব দেখিয়ে সাঁতার ধরল মাহির অভিমুখে। তার টের পাওয়া মাত্রই হড়বড়িয়ে ওঠে মাহি। শরীরের সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়িয়ে যেই না সম্মুখে পা বাড়াবে, অমনি পেছন থেকে একখানা বড়সড় থাবা এসে আচমকাই আঁকড়ে ধরল সপ্তদশীর পরনের জামার একাংশ। মুহূর্তেই থমকে দাঁড়ায় মাহি। ঝাঁজ দেখিয়ে বলে ওঠে, ছাড়ুন আমায়। শুনল না মুগ্ধ। নির্বিকার ভঙ্গিতে এগিয়ে এসে এক হাত উঠিয়ে রাখল সুইমিং পুলের পাড়ে। সেথায় খানিক ভর দিয়ে ভাবলেশীন ভঙ্গিতে আওড়াল, ছাড়ব না। কি করবি? অসহায় মাহি। তার সর্বাঙ্গ কাঁপছে ঠান্ডায়। পেছন থেকে অসভ্য লোক জামা টানছে। সম্মুখে কদম বাড়াতে গেলেই টান পড়ছে ভীষণ। মেয়েটা এবারে তেতে গিয়ে বলল, কি চাচ্ছেন আপনি? ঠোঁটের নিখুঁত রেখাটুকু আচানক হেলে পড়ল রুড মানবের। হাতের জোরে মেয়েটার জামায় টান বাড়িয়ে দুষ্টু কণ্ঠে শুধালো, জানতে চেয়েছিলি সিসকিস কি? ওপস, মাই ব্যাড। আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। নাও টেল মি, মাই সিসকিস আর বিগার দ্যান ইয়োর্স, আর নট দ্যাট? লজ্জায় কুণ্ঠা যাচ্ছে মাহি। দাঁতের রুষ্ট চাপায় পিষ্ট করছে নিজের তুলতুলে অধর যুগল। পারছে না ভূভাগ চৌচির করে সেথায় টুপ করে মুখ লুকাতে। ওদিকে রুডমানবের নিখাত গভীর দৃষ্টি গিয়ে আটকিয়েছে মেয়েটার পিঠ বরাবর। সেথায় কিয়ৎক্ষণ অবলোকন চালিয়ে হঠাৎই ঠোঁট পিষে হাসল মুগ্ধ। দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে বাঁকা কণ্ঠে শুধালো, সাদার সাথে কালো, নট ব্যাড, বাট শুধু কালোটা মেবি বেশি ভালো দেখায়, সো খুলে ফেল। তৎক্ষণাৎ শিরদাঁড়া বেয়ে একখানা শীতল স্রোত বয়ে গেল মাহির। লজ্জায় হাঁসফাঁস করে উঠল সম্পূর্ণ বদন। তড়িঘড়ি করে নিজেকে শক্ত করে চেপে ধরে সপ্তদশী। এরই মধ্যে হুট করে টান পড়ল পেছনে। ঘটনার আকস্মিকতায় হকচকানোর পূর্বেই মেয়েটা কেমন আছড়ে পড়ল পেছনের দিকে। তার নরম পিঠের ত্বক গিয়ে ঠেকল রুডমানবের রুক্ষ বক্ষ বিভাজনের সঙ্গে। সহসাই আটকে ওঠে মাহি। ঘটনার পরিক্রমায় কিছু বুঝে উঠবে এর আগেই নির্দয় মানবের শক্তপোক্ত হাতখানা আচমকাই পেছন থেকে আঁকড়ে ধরে মানবীর কণ্ঠা। মুহূর্তেই স্থবির হলো মাহি। দম আটকে শিরদাঁড়া সোজা করতেই মুগ্ধ মুখ ঠেকালো মাহির কানের পিঠে। সেথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে রেখে হিসিয়ে শুধালো, ইউ নো হোয়াট চাশমিশ, আমার হাতে কিন্তু জাদু আছে। যাই ধরি তা বৃদ্ধি পেতে খুব একটা সময় লাগে না। তৎক্ষণাৎ নাকমুখ কুঁচকে গেল মাহির। ঘৃণায় লেপ্টে গেল মুখ। ওদিকে মাফিয়া মনস্টার আজ বেড়েছে বেশ। মেয়েটার নরম পিঠের ত্বকে ধীরে ধীরে নিজের বাঁ হাতের তর্জনী চালাচ্ছে সে। তার এহেন স্পর্শে কেঁপে ওঠে মাহি। যুবকের আঙুলের স্পর্শ অন্তর্বাসের অতি সন্নিকটে পৌঁছাতেই চেঁচিয়ে ওঠে মাহি, প্লিজ, এমনটা করবেন না, দয়া করুন বিস্ট। আঙুল থমকায় মুগ্ধের। এক ঝটকায় মেয়েটার পিঠখানা নিজের বক্ষের সঙ্গে আরেকটু লেপ্টে নিয়ে বাঁকা হেসে শ্লেষাত্মক ভঙ্গিতে শুধায়, বিস্টের কাছে দয়া ভিক্ষা, ইজ ইট নট ফানি বান্দির মেয়ে? ফোপাচ্ছে মাহি। চোখ দুটো বুজে রেখেছে অসহায়ত্বে। মোটা কণ্ঠে পরক্ষণে আওড়ালো, আপনি আপনি হাত সরান, আমাকে এভাবে ছোবেন না। আমি। বাক্যটুকু সম্পূর্ণ হবার ফুরসত মিলল না সপ্তদশীর। তার আগেই কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধর চিরবির কণ্ঠ, ও কামান হটি, এইটুকু ছোঁয়া সহ্য করতে না পারলে কিভাবে হবে বল? আমার বারণ করা সত্ত্বেও ধেই ধেই করে চলে এসেছিস আমার কাছে। তাছাড়া 6 মাস থেকে অলরেডি 1 মাস শেষ হয়ে গেল, অথচ তুই কিনা এখনও সুস্থ আছিস। এ যে আমার চোখ নিতে পারছে না। সো কাম, লেটস ডু সামথিং হটার। ভয়ে কণ্ঠা শুকিয়ে কাঠ বনে গেল সপ্তদশীর। সর্বাঙ্গে মোচড় ধরল সাপের ন্যায়। অসহায় ভরা কণ্ঠে মেয়েটা কেমন মিনমিনে স্বরে আওড়ালো, এমনটা কেন করছেন আপনি?
এই পর্যন্ত কম অত্যাচার তো করলেন না, তাহলে নতুন করে আমাকে এভাবে? বোকা মানবীর কানের কাছে নাক ডুবিয়েছে রুড মানব। সেথায় তার স্পর্শ গভীর থেকে গভীরতর হচ্ছে, যা টের পেতেই কণ্ঠরোধ হলো মাহির। বুকটায় যন্ত্রণা বাড়ল বড্ড। এরই মধ্যে নিজের কাজে মত্ত থেকে রুড মানব হিসিয়ে শুধালো, তোকে তৈরি করছি বান্দির মেয়ে। মুহূর্তেই ললাটে গোটা কতক ভাঁজ পড়ল মাহির। সন্দিষ্ট কণ্ঠে আমতা আমতা করে জিজ্ঞেস করে ওঠে, কেন? আমাকে তৈরি করতে হবে কেন? কিসের জন্য তৈরি করতে হবে আমায়? আবার আপনার পোষ্যদের পেটে চালান করবেন না তো? এহেন কথার পিঠে ঠোঁট পিষে হাসল মুগ্ধ। আচমকা মেয়েটার কানের লতিতে স্পর্শ বসালো নিজের রুক্ষ দাঁতের। ঘটনাক্রমে কোকিয়ে ওঠে মাহি। ফোপানোর বেগ বাড়াতেই মানব কেমন গমগমে গলায় বলে ওঠে, হুম, আপাতত রুশদি কিং ক্ষুধার্ত, তার পেটে চালান করব তোকে। তারপর অবশিষ্ট কিছু থাকলে না হয় পেটে যাবে বাকিদের। ভয় বাড়ল মাহির। শুকনো ফাঁকা ঢোক গিলল বার কয়েক। ওদিকে মুগ্ধর চোখে মুখে স্পষ্ট লেপ্টে গিয়েছে এক আকাশসম নেশার ঝোঁক। ক্রমশ হারাচ্ছে নিজের বোধবুদ্ধি। চোখের সামনে সিক্ত নারিকায়ার অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে ধীরে ধীরে নাক ডোবালো মেয়েটার চুলের ভাঁজে। লম্বা লম্বা টানে বুক ভরাচ্ছে যুবক। সপ্তদশী সিক্ত চুলের অদ্ভুত সুঘ্রাণে মাতোয়ারা হচ্ছে বেশ। নিজেকে সামলানোর কথা বোধহয় বেমালুম ভুলে গিয়েছে আজ। মাহির গা থেকে ভেসে আসা মেলি সুঘ্রাণে উন্মাদ হচ্ছে মাফিয়া বিস্ট। নিজের উন্মত্ততায় ভুলেই গেল সপ্তদশীর মনস্তত্ত্ব। মাহি ফোপাচ্ছে বেশ। অনবরত মোচড়াচ্ছে যুবকের শক্তিশালী হাতের বাঁধন হতে ছাড়া পেতে। তবে বালাই সার, অমন শক্তপোক্ত হাতের বাঁধন থেকে ছাড়া পাও কি আর মুখের কথা? বেপরোয়া পুরুষ কেমন উন্মত্ত কায়দায় হুট করেই টান বসালো মেয়েটার মসৃণ কাঁধে। সেথায় জামার উপস্থিতি বোধহয় সহ্য হচ্ছে না তার। আগ্রাসী থাবায় মানবীর কাঁধ খামচে ধরে জামার অংশটুকু ছিঁড়তে গেলেই শব্দ করে কেঁদে ওঠে মাহি। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলে ওঠে, আমার খারাপ লাগছে বিস্ট, প্লিজ লেট মি গো। উন্মত্ততায় অন্ধ মাফিয়া বিস্ট খ্যাপাটে ষাঁড়ের ন্যায় একটানে মেয়েটার কাঁধের জামাটুকু ছিঁড়ে ফেলে। বেপরোয়া কণ্ঠে হিসিয়ে বলে ওঠে, বাট আই ক্যান্ট লেট ইউ গো বিউটি। কাঁদতে কাঁদতে দিশেহারা মাহি শেষ প্রচেষ্টায় অনুনয় জুড়ে বলে ওঠে, প্লিজ। কপাল গোছালো মুগ্ধ। মেয়েটার সব কথাকে এক প্রকার চুলোয় চড়িয়ে নাক ডোবালো মেয়েটার উন্মুক্ত মসৃণ কাঁধে। তখনই সর্বাঙ্গ জুড়ে ঝংকার দিয়ে ওঠে মাহির। কান্নার বেগ বাড়িয়ে মেয়েটা কেমন হাত পা ছুঁড়ে বলে ওঠে, না, এমনটা করবেন না আমার সাথে, ছাড়ুন আমায়, আম্মু। মেয়েটার এহেন কান্নায় তিক্ত বিরক্ত মুগ্ধ। বিরক্তির জেরে দৃঢ় চোয়ালখানা তার শক্ত হয়ে গেল মুহূর্তেই। যুবক দাঁত খিসল। কঠিন হুঙ্কারে আচমকাই বলে উঠল, জাস্ট ফাক অফ এভরিথিং বান্দির মেয়ে। আই থিঙ্ক উই শুড গেট হুকড আপ। বাকি যা হবার সব পরে দেখে নিব, বাট নাও কাম ক্লোজার। যুবকের এহেন উদ্ভট কর্মে বাকহারা মাহি। বদনে অস্বস্তিকর স্পর্শ গভীর হতেই তৎক্ষণাৎ চোখ মুখ খিচে আন্দাজে ঢিল ছুঁড়ে চেঁচিয়ে ওঠে বোকা মানবী, আহ, 17 দিন, আরও 17 দিন, আপনি বলেছিলেন আরও 17 দিন। মুহূর্তেই টনক নড়ল মুগ্ধর। স্থবির হয়ে গেল তার সকল কর্মকাণ্ড। চোখ দুটো বিস্ফোরিত আবির্ভাবে কপাল স্পর্শ করতেই নিজের পানে এক পলক দৃষ্টিপাত করলেন রুড মানব। আর অমনি নিজের অমন হুটহাট লাগামহীন বেহাল্লাপনা ধরা পড়তেই আচমকা মেয়েটার কাছ থেকে ছিটকে সরে গেল দূরে। কিছুক্ষণ পূর্বে ঘটাতে চাওয়া নিজের কর্মের কথা দ্বিতীয়বার মনে করে দাঁত খিঁচল মুগ্ধ।
সহসা চোয়াল শক্ত করে 2 হাতে খামচে ধরল নিজের চুল। চিরবিরিয়ে বিড়বিড় করে আওড়ালো, হোয়াট দ্য ফাক আই ওয়াজ গোয়িং টু ডু। কীভাবে পারলাম এসব করতে? ও গড! অস্থির মুগ্ধ, রাগে ক্ষোভে টানছে নিজের চুল। তৎক্ষণাৎ এক লাফে পুল থেকে উঠে গেল রুড মানব। রাগে গজগজ করতে করতে পা বাড়ায় সম্মুখে। অন্যদিকে সপ্তদোষী এখনও নিজেকে সামলাতে ব্যস্ত। কাপত্রয়ী পল্লবিত আখিদ্বয় নীরবে ঝরাচ্ছে অশ্রু। লোকটার প্রতি বুক ভরা ঘৃণায় একদলা থুতু বেরুল মুহূর্তেই। চলন্ত মুগ্ধ মহাশয় বোধহয় টের পেল তা। সঙ্গে সঙ্গে পায়ের গতিতে রূপ টেনে না ঘুরেই চোয়াল শক্ত করে দাঁত খিচে ধমকে সুরে বলল, খবরদার, আমার 2 চোখের সামনে আর আসবি না বান্দির মেঘ। বলেই গটগট পায়ে স্থান ত্যাগ করেন মাফিয়া বিস্ট। তার অমন ধমকে কেঁপে উঠেছে মাহি। সপ্তদোষীর কাপত্রয়ী হাত দুটো আচমকাই আঁকড়ে ধরেছে নিজের বুক। ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে উঠে দাঁড়াতে প্রয়াস চালাতেই টের পেল পা দুটো অবশ হয়ে ঝিমঝিম করছে তার। বোধহয় অনেকক্ষণ পা গুটিয়ে বসে থাকার ফল। তবুও মাহি উঠে দাঁড়ায় কোনো রকম। গায়ের জোরে ভর দিয়ে এক কদম সামনে এগোতে গেলেই বাধল আরেক বিপত্তি। সিক্ত গা হতে চারপাশের তকতকে মেঝেতে পানি জমেছে। সেই পানিতে সপ্তদোষীর অবশ পা দুটো আচমকা পিছলে যেতেই মেয়েটা কেমন ধূপ করে উল্টে পড়ল সুইমিং পুলে। ন্যানো সেকেন্ডের ব্যবধানে ঘটে যাওয়া ঘটনায় হকচকানোর সময় অবধি পেল না মাহি। তার আগেই পানির গভীরতায় দোদুল্যমান হলো তার ক্ষুদ্র বদনখানি। মাথা শুদ্ধ সম্পূর্ণ শরীর একবার ডুবছে তো আরেকবার উঠছে। নাকে মুখে পানি গিয়ে একাকার অবস্থা। সাঁতার না জানার অভিশাপ স্বরূপ মেয়েটা আজও ডুবে যাওয়ার পথে, দাপড়াচ্ছে বেশ। ঠিক তখনই হাওয়ার বেগে ছুটে এলো মুগ্ধ। ব্যাপক অস্থিরতায় স্থানকাল ভুলে যুবক ফের ঝাঁপ দিল সুইমিং পুলে। এক মুহূর্ত সাঁতার কেটে পর মুহূর্তেই আঁকড়ে ধরল ডুবন্ত সপ্তদোষীর এক হাত। বাঁচার একটুখানি ঢাল পেয়ে তখনই যুবকের হাতটা আঁকড়ে ধরল মাহি। এক ঝটকায় পানির গভীর হতে মাথা তুলে আচমকা মানবের হাত ছেড়ে দিয়ে 2 হাতে শক্ত করে আঁকড়ে ধরল যুবকের সুদীর্ঘ গলা। অতঃপর এক নিমিষেই দিন দুনিয়া ভুলে জড়িয়ে ধরল রুড মানবকে। তখনই থমকায় মুগ্ধ, থমকায় তার স্পন্দিত হৃৎপিণ্ড। যুবকের কটা হার্টবিট ইতিমধ্যেই মিস হয়ে গেল তা কে জানে। তার ইস্পাত দৃঢ় বক্ষভাজে আলতো করে পিষ্ট হচ্ছে ধনুকের ন্যায় বাঁকানো কোমল নারীদেহের সুচারু দুটো ভূদৃশ্য। কোমল তুলতুলে পরশে অভ্যন্তরে শিউরে উঠছে মাফিয়া বিস্ট। গায়ের সবগুলো পশম বোধহয় ইতিমধ্যেই নিজেদের দাঁড় করিয়েছে। পানির গভীরতায় বলিষ্ঠ দেহখানা ডুবে থাকা সত্ত্বেও খরা নেমেছে তার কণ্ঠায়। নারীদেহের উষ্ণ স্পর্শের অতি পরিশ্রান্ত কোমল অনুভূতিতে চোখ নিভে এলো মুগ্ধর। এ যেন সেই 3 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি। মেয়েটা আজ আবারও পাগল করছে তাকে। যুবক আলগোছে জিভ ঠেলে অধর ভেজালো। অধর যুগলের ফাঁক গলিয়ে উষ্ণ নিঃশ্বাস ফেলে হিমশীতল কণ্ঠে হিসহিসিয়ে আওড়ালো, ছেড়ে দে পিচ্চি, আমি আজ আমাতে নেই। হয়তো এই মুহূর্তে আমায় না ছাড়লে তোর চোখে অতিমাত্রায় ঘৃণিত তকমা পাওয়া কিছু একটা ঘটে যাবে। শুনল না সপ্তদোষী। ভয়ে কাঁপছে তার সর্বাঙ্গ। পরপরই নরম তুলতুলে হাত দুটোর বাঁধন শক্ত হলো আরও কিছুটা। বাঁচার সর্বাত্মক চেষ্টায় বোকার ন্যায় তখনই তার পা দুটো উঠে এলো বলিষ্ঠ পুরুষের পেটানো কোমরে। তরাক শরীর জ্বলে উঠল মুগ্ধর। বুকের ওঠানামার গতি হলো তীব্র। পুরুষালী বিকট চিন্তাভাবনা মুহূর্তেই জেঁকে ধরল তার মস্তিষ্ক। হাত দুটো নিষ্পিস করে উঠল মেয়েটাকে আলতো ধাক্কায় নিজের সঙ্গে মিশিয়ে নিতে। তবে কাণ্ড দেখো, রুড মানব কেমন দাঁত খিচে নিজেকে সামলে শটান হয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে তটস্থ বোকা মানবী।
নাক মুখ কুঁচকে আবারও বলে ওঠে, না না, ছাড়বেন না আমায়। আমি সাঁতার পারি না, আমাকে উপরে তুলুন, নয়তো ডুবে যাব আমি। বুকের সঙ্গে বাদামি অধৈর্যগুলো কাঁপছে মুগ্ধর। ফেলে রাখা হাত দুটো তার মুষ্টিবদ্ধ হয়েছে আনমনে। কণ্ঠায় নেমেছে ব্যাপক শুষ্কতা। যুবক কেমন আলগোছে দাঁতের রুষ্ট চাপে পিষ্ট করল নিজের ঠোঁট। পরপরই কপট রাগ দেখিয়ে হিসিয়ে বলল, নিজে ডুবছিস বলে আমাকেও কেন ডোবাতে যাচ্ছিস পিচ্চি? আমি তো আগে থেকেই গলা সমান ডুবে আছি। এবার ডুব দিলে হয়তো উঠে আসার রাস্তা হারিয়ে ফেলব চিরতরে। নিজের ভালো চাস তো আমায় ছেড়ে দে। মাহি নাছোড়বান্দা। নিজ বক্ষভাত যুবকের বক্ষের সঙ্গে তীব্র ভঙ্গিতে পিষ্ট করে ভয়জড়িত কণ্ঠে শুধালো, যা ইচ্ছে হোক, আমি ছাড়ব না আপনাকে, আমায় উপরে তুলুন। সহসাই অস্থিরতা বাড়ল মুগ্ধর। নিঃশ্বাসের গতি হলো তীব্র। সে তখনই জোরপূর্বক মেয়েটার হাত দুটো নিজের গলা থেকে সরালো। তবে মাহি ছাড়ল না তাকে। ঠিকই পা দিয়ে আঁকড়ে রাখল মানবের কোমর। মুগ্ধ এবার ফোঁস করে নিঃশ্বাস ফেলল। অতিষ্ঠ ভঙ্গিতে আচানক এক হাতে শক্ত করে আঁকড়ে ধরল মাহির ঘাড়। মেয়েটার মুখটা নিজের বড্ড কাছে এনে সতর্কবাণীতে হিসিয়ে আওড়ালো, আমি খারাপ, খুব খারাপ। আমার সঙ্গ মানে ধ্বংস। এক কথায় অভিশপ্ত আমি। এই আমি নামক অভিশাপকে নিজের গায়ে মেখে নিজেকে কলঙ্কিত করতে আসিস না বান্দির মেয়ে। বিশ্বাস কর, কেউ মেনে নেবে না এই কলঙ্ক, ইভেন আমিও মানব না। তাই বলছি ছেড়ে দে আমায়, নয়তো সত্যিই কিছু একটা ঘটে যাবে। যুবকের মোটা মোটা কথা থোড়াই ঢুকল বোকা মানবীর ঘটে। সে কেমন নাক টেনে বাচ্চাদের ন্যায় হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, ঘটুক। বলেই ফের কোমর নাড়ায় মাহি। তখনই যুবকের শরীরের প্রতিটা রন্ধ্রে ছড়ালো তীব্র আকাঙ্ক্ষা। সে হারালো নিজের বোধবুদ্ধি। সহসা আবেশে চোখ বুজে অস্থির কণ্ঠে অস্ফুটে আওড়ালো, ও ফাক। কথাটা বলতে দেরি রুডমানবের চোখ খুলতে দেরি নেই। সে এবার নিজ উদ্যোগে আচমকাই শক্ত করে টেনে ধরল মাহির বাঁকানো পাতলা কোমর। পরমুহূর্তে এক ভিন্ন আগ্রাসী থাবা মেয়েটার গ্রীবাদেশ আঁকড়ে ধরে। তার সুশ্রী ক্ষুদ্র মুখখানা উঁচিয়ে তুলে হিসিয়ে কেবল বলল, এটা করতে তুই আমায় বাধ্য করলি পিচ্চি। হতবাক মাহি। কপাল গোছাতে না গোছাতেই আচমকা মানবের এক হাত একযোগে আঁকড়ে ধরল মেয়েটার দুই হাতের কবজি সন্ধি। অতপর চোখের পলকে সপ্তদশীর কাপজয়ী নরম তুলতুলে অধৈর্যগোল টেনে ধরল নিজের রুক্ষ ওষ্ঠপুটের রুষ্ট চাপে। মুহূর্তেই স্থবির হলো মাহি। ছটফটাতে লাগলো তার সর্বাঙ্গ। অথচ রুডমানব তাকে থোড়াই ছাড়ল। সে আজ মত্ত নিজের ওষ্ঠপুটের তৃষ্ণা মেটাতে। আবেশে চোখ দুটো বুজে রেখে আসলে সে টানছে মেয়েটাকে। তার রুক্ষ দাঁতের রুষ্টচাপ পিষ্ট করে দিচ্ছে সপ্তদশী নরম অধরের চামড়া। দাঁত বসাচ্ছে নিজের উপস্থিতির ছাপ। মাহি কেমন ছটফটাচ্ছে দেখো। চোখ দুটো তার নীরবে ঝরাচ্ছে অশ্রু। বুক ফুলে আসছে নিঃশ্বাস না ফেলার কারণে। তবুও দয়ামায়াহীন নির্দয় মানব থামছে না আজ। তার হাত দুটোর বাঁধন ক্রমশ শক্ত হচ্ছে। গভীর হচ্ছে চুম্বনের ধাঁচ। অমৃত সুধা পান করতে মত্ত থাকা যুবক ভুলেই বসল মেয়েটার অবস্থা। তীব্র ভয়ে, জড়তা এবং অস্বস্তিতে ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছে মাহি। একটা সময় পাথরের ন্যায় শক্ত হয়ে থাকা মানবী নিজের নরম অধৈর্যগোলের উপর মানবের এহেন ক্রূরতা সইতে না পেরে ঠিকই জ্ঞান হারালো। অথচ সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই মুগ্ধর। সে কেমন নিজ কর্মে মত্ত। প্রায় বেশ কিছুক্ষণের রুষ্ট দীর্ঘ চুম্বনের আবেশে যুবক হুট করেই মুখ গহ্বরে স্বাদ পেল তীব্র ক্ষারীয় কিছুর। আর অমনি কপালে ভাঁজ পড়ল মুগ্ধর। চোখ দুটো মুহূর্তেই সরালো নিজেদের পর্দা।
অচেতন সপ্তদশীর মুখ দর্শন হওয়া মাত্রই ধীরে ধীরে অষ্টপুর ছাড়ল নির্দয় মানব। জ্ঞানহীন মেয়েটার নড়বড়ে মস্তক খানিক ঢুলে পড়তে গেলেই আলতো করে মেয়েটার মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরে নির্দয় মাফিয়া বিস্ট। কোনো বাজবিচার ছাড়াই আচমকা মেয়েটার মাথায় বসালো এক সুতীব্র চুমু। সেথায় ঠোঁট ছুঁয়ে রেখে তীব্র গতিতে নিঃশ্বাস টানতে টানতে আবেশে দুই চোখ বুঝল। পরক্ষণে কেমন ভঙ্গুর কণ্ঠে যুবক আনমনে শুধালো, তুই তাইব এহসানের মেয়ে না পিচ্চি, তুই ওর মেয়ে না। আশ্চর্য, যে কথা আওড়ালে বরাবর রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে মানব, আজ সেই কথা আওড়ানোর পরও এক ফোঁটা রাগ উঠছে না নির্দয় মানবের। নিজের এহেন পরিবর্তনে বড্ড অবাক মুগ্ধ। পরপরই আজ প্রথমবারের মতো নিজের অবচেতন মনের কোণে উত্থাপিত হওয়া বাক্যটুকু ঠোঁটের ডগায় এনে আওড়ালো, তুই যদি তাইব এহসানের মেয়ে না হতি, তোর গায়ে যদি ওই জানোয়ারের রক্ত না হতো, বিশ্বাস কর পিচ্চি, আমি বারবার জন্ম নিয়ে হলেও তোর হতে চাইতাম। তুই জানিস তুই আমার কে? তুই জানিস তোর নেশায় কতগুলো বছর নিজেকে আটকে রেখেছি আমি? তবে তুই আজ এটা কী করলি? আমি কিন্তু এতগুলো বছর নিজেকে সামলে দূরে দূরে ছিলাম পিচ্চি। আমার দেহের খাঁচায় আটকে থাকা হৃদয়টাকে আমি যাযাবরের ন্যায় চুপ করিয়ে এসেছি। তবে তুই কেন হুট করে ওই চুপ করে থাকা হিংস্র হৃদয়টাকে জাগাতে গেলি? এবার আমি কি করব? প্রতিশোধ নেব, নাকি যাযাবরের ন্যায় তোকে লুকাবো আমার হৃদয়ে? এক মুহূর্ত থামল মুগ্ধ। পরক্ষণেই অচেতন মেয়েটার মাথাটা আলতো করে চেপে ধরে তার মুখ আনল নিজের সম্মুখে। নিদ্রায় আচ্ছাদিত মানবীর কোমল মুখপানে গভীর দৃষ্টি তাক করে যুবক কেমন প্রথমবারের মতো তীব্র অসহায় ভরা কণ্ঠে আওড়ালো, তোকে আমি কি করে নিজের হৃদয়ে লুকাবো সিগনোরা, কি করে লুকাবো? যেখানে তোর মুখটা দেখতে হুবহু তোর জানোয়ার বাপের মতো, তোর মুখ দেখলে আমার চোখের সামনে ওই জানোয়ারের বাচ্চার মুখটা ভেসে ওঠে। ওই জানোয়ারের বাচ্চা, যে কিনা আমার মায়ের খুনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তুই জানিস সিগনোরা, সেদিন তোর বাপের সামনে আমার মা তখনও বেঁচে ছিল। আমার মায়ের বুকের উপর শেষ গুলিটা তোর বাপ করেছে, তাও আবার আমারই চোখের সামনে। তোর বাপ নিজ হাতে আমায় তুলে দিয়েছিল ওই জানোয়ারদের হাতে। জানিস, তোর বাপ আমার পিঠে আগুন দিয়ে লিখে দিয়েছে, আমি জারজ, তোর বাপ, তোর বাপ, হ্যাঁ 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 তোর বাপ। নিজ হাতে দাফন করেছে আমার মায়ের অনাগত সন্তানকে, তোর ওই জানোয়ারের বাচ্চা বাপ তায়েব এহসান। সারা পৃথিবীর সামনে মুখোশ পরে থাকা জানোয়ার, ওকে আমি নিজ হাতে টুকরো টুকরো করব। ও যেভাবে আমার আপনজনদের আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমিও ঠিক একইভাবে ওর কাছ থেকে সবাইকে কেড়ে নেব। এর জন্য যদি আমাকে তুই নামক আমার নেশাকেও পরিত্যাগ করতে হয়, তবে তাই সই। তায়েব এহসানের দূষিত রক্তকে আমি কোনোভাবেই নিজের হৃদয়ে স্থান দিতে পারবো না। দিতে গেলে হয়তো নিজেকে ভুলতে হবে সিগনোরা। ধূপধাপ পায়ের জোরালো শব্দে কাঁপছে রায়বাড়ির অন্দরমহল। বিশাল দেহে এক মনীষী এসে মাত্রই দাঁড়ালেন বাড়ির অন্দরমহলে। মুখ ভর্তি লম্বা লম্বা সফেদ রঙা দাড়ি তার। ডান হাতে একখানা কৌটো, বাঁ হাতে একখানা বড়সড় লাঠি। বয়স্ক মনীষীর মুখে সে কি ডাক! তিনি কেমন হুঙ্কার ছুঁড়ে ডাকলেন, আবে ওই হিমাংশু রায়, এক্ষুনি বের হ ঘর থেকে। এহেন হুঙ্কারে সেকেন্ড 30 মধ্যেই দোতলার রেলিং ঘেঁষে এসে দাঁড়ালেন মধ্যবয়স্ক হিমাংশু রায়। শ্যামবরণ মুখখানায় তার লেপ্টে আছে একরাশ দুশ্চিন্তার ছাপ। বিস্ফোরিত দৃষ্টি অন্দরমহলের নিচতলায় তাক হতেই খানিক হোঁচট খেলেন মধ্যবয়স্ক। সুপরিচিত মনীষীর দেখা পাওয়া মাত্রই তিনি কেমন উদ্ভ্রান্তের ন্যায় ছুটে এলেন নিচে। অতি ভক্তিতে মনীষীর চরণ স্পর্শ করতে গেলেই রুষ্টতায় কদম পেছালেন মনীষী।
অত্যন্ত অসন্তুষ্ট কণ্ঠে তিরস্কৃত কণ্ঠে গর্জে বললেন, তোর কত বড় স্পর্ধা হিমাংশু রায়! তুই অধীরের সাথে নিরুপমার বিয়ে দিতে চাইছিস? তুই জানিস না সনাতনী ধর্মে পারিবারিক বিবাহবন্ধন নিষিদ্ধ? এত বড় পাপ কাজ করার মতো স্পর্ধা পেলি কোথায় তুই? আমার অভিশাপে ভস্ম হওয়ার লোভ জেগেছে তোর? সহসাই আঁতকে ওঠে বাড়ির লোকজন। হিমাংশু রায় ধীরে সুস্থে উঠে দাঁড়ালেন জমিন হতে। দুই হাত একত্রে জোর করে মনীষীকে বলে ওঠেন, আপনি আমার সাথে মন্দিরে চলুন বাবা। তীব্র অসন্তোষের ছাপ ফুটল বৃদ্ধ মনীষীর মুখাব্বয়ে। তিনি সরাসরি নাকচ করে দিলেন এহেন প্রস্তাব। তবুও হিমাংশু রায় জোর করলেন। তীব্র বিনীত অনুরোধ করায় অবশেষে তার সঙ্গে বাড়ির বিশাল মন্দিরের পথে কদম বাড়ালেন মনীষী। হিমাংশু রায় গতি বাড়িয়ে তড়িঘড়ি করে মন্দিরে ঢুকে কিসের যেন একখানা বাক্স বের করলেন। অতঃপর তা নিয়েই ছুটে এলেন মনীষীর নিকট। ব্যস্ত হাতে বাক্স খুলে একখানা মোড়ানো কুণ্ডলীপত্র বের করে এগিয়ে দিলেন মনীষীর দিকে। কপাল কুঁচকে কাগজখানার পানে তাকিয়ে রইলেন মনীষী। এরই মধ্যে হিমাংশু রায় কেমন সতর্ক কণ্ঠে বলে ওঠেন, নিরুপমার সাথে অধীরের কোনো রক্তের সম্পর্ক নেই বাবা। শঙ্কর রায়ের একমাত্র সন্তান ছিল জমিদার পুত্রী শ্যামপ্তি রায়, আর তার সন্তানই হচ্ছে অধীর রায়। আমি শ্যামপ্তির আপন দাদা নই, আমি শঙ্কর রায়ের বিশ্বস্ত সঙ্গী দেব মল্লিকের সন্তান, যে কিনা বড় হয়েছে রায়বাড়ির সন্তান হিসেবে।